হ্যালো, আজ আমরা ত্রিভুজের ব্যাপারে জানব। সমকোণী ত্রিভুজের সম্পূর্ণ নলেজ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কমপ্লিটলি পেয়ে যাবেন। সমকোণী ত্রিভুজ আমাদের আলোচ্য বিষয়। সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটাকে বলবো, ভূমি, লম্ব, অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয়, পরিসীমা ও ক্ষেত্রফল। তো ফার্স্ট অ্যাকচুয়ালি ত্রিভুজ আমরা কাকে বলি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, অর্থাৎ একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ মিন্স যদি কোনো এখানে আমি বস্তু রাখি, যে বস্তুটা এই চিত্রের বাইরে বেরোতে পারবে না, সেই চিত্রটাকে আমরা বলি সীমাবদ্ধ, অর্থাৎ সীমানা বন্ধ করা আছে, যার ফলে বস্তু বাইরে বেরোতে পারবে না। এমন কোনো বস্তুকে নর্মালি তিনটি স্ট্রেট রেখা দ্বারাই আমরা সীমাবদ্ধ করতে পারি। তো ত্রিভুজ, ত্রি অর্থাৎ তিনটি, ভুজ অর্থাৎ বাহু, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। এটা একটা সমতলিক চিত্র, কারণ সমতলের ওপর গঠন করা। তো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি। নেক্সট আসি, সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। সমকোণ কাকে বলে? নর্মালি পেন্সিলটাকে যদি আমি এভাবে রাখি, এটা যদি পড়ে যায়, অর্থাৎ এটা সমকোণে নেই। সমকোণ থাকলে বস্তুটা পড়তো না, বস্তুটা স্ট্রেট থাকতো। অর্থাৎ একটা তলের ওপর আর একটা রেখা যদি স্ট্রেট থাকে, তখন তাদের মাঝখানে যে কোণটা তৈরি হয় সেটাকে বলে সমকোণ। একটা সরলরেখা আমরা জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে এদিকে 90, এদিকে 90, দুদিকে ইকুয়াল থাকায় বস্তুটা স্ট্রেট আছে। তো এখানে আমরা দেখছি একটা সরলরেখা 180 ডিগ্রি হয়, তার উপরে এটা দণ্ডায়মান আছে, তাই এই কোণটা হবে 90 ডিগ্রি, যাকে আমরা বলবো সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। অতিভুজ, খেয়াল করার বিষয়, অতিভুজ আমরা এই অতি কথাটা অনেক ক্ষেত্রেই শুনে থাকি। যেমন আমরা বলে থাকি অতিবার বেরোনা, অতি চালাকে গলায় দড়ি, অতি বৃষ্টি। তো এই অতি কথাটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চায়? অতির দ্বারা আমরা বুঝতে পারি বেশি বা বড়। তো যদি অতি বলতে আমরা বুঝি বেশি, আর একটু আগেই আমরা জানলাম ভুজ অর্থাৎ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই বাহুটাকে আমরা অতিভুজ কেন বলি? কারণ এই বাহুটাই হচ্ছে সব থেকে বেশি বা বড় বাহু, বেশি বা সব থেকে বড় বাহু। ত্রিভুজের বাকি দুটির তুলনায় এই বাহুটাই সব থেকে বড় বাহু হবে, তাই এটাকে আমরা অতিভুজ বলে থাকি। অতি মিন্স বড়, ভুজ মানে বাহু। তো অতিভুজ আমরা কাকে বলছি? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। একটাকে আমরা বলি ভূমি, আর একটাকে আমরা বলি লম্ব। নর্মালি নিচেরটাকে আমরা ভূমি ধরে থাকি, আর পাশেরটাকে লম্ব বলে থাকি। ভূমি ও লম্ব। এবার আমরা শিখব কিভাবে অতিভুজ হিসাব করতে হয়। কোনো সমকোণী ত্রিভুজের যদি ভূমি বলে দিয়ে থাকে 8 সেমি, লম্ব 6 সেমি, এবং অতিভুজ আমাদের কাছে জানতে চায়, তখন আমরা অতিভুজ কিভাবে নির্ণয় করব? অতিভুজ সব থেকে বড় বাহু, অর্থাৎ লম্ব প্লাস ভূমি
দুটোকে যোগ করলে আমরা পাবো সব থেকে বড়। তাই আমরা অতিভুজের ফর্মুলা মনে রাখবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ বের করার ফর্মুলায় আমরা লিখব অতিভুজের স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ ইকুয়াল স্কোয়ারকে যদি আমরা ওদিকে পাঠিয়ে দিই তাহলে হয়ে যায় রুট, অর্থাৎ অতিভুজ ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্ব কত ছিল 8, অর্থাৎ 8 স্কোয়ার প্লাস ভূমি ছিল লম্ব ছিল আমাদের 6 স্কোয়ার প্লাস ভূমি ছিল 8, অর্থাৎ 8 স্কোয়ার। তাহলে অতিভুজ আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার 64। 36 প্লাস 64 আসছে 100, রুট 100। আর 100-এর রুট ভাঙলে আমরা পাই 100 মিনস 10 ইন্টু 10, 10 10 100, রুটের ভেতর থেকে আসবে একটা 10 সেন্টিমিটার। তাহলে আমরা অতিভুজ হিসাব করে ফেলেছি। আমাদের অতিভুজ 10 সেন্টিমিটার। সিম্পলি আপনারা বলতে পারেন যে অতিভুজ ইকুয়াল রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট, যদি আমাদের ভূমি জানতে চায়, খেয়াল রাখবে ত্রিভুজের দুটো বাহু অবশ্যই বলে দেবে। দুটো বাহু না বললে তৃতীয় বাহু আপনি কখনোই বের করতে পারবেন না, তাই দুটো বাহু অবশ্যই বলা থাকবে, থার্ড বাহু আপনি বের করবেন। যদি ভূমি না দেওয়া থাকে তখন আপনারা ভূমি কিভাবে বের করবেন? শর্ট ভূমি ইকুয়াল ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজের মধ্যে কি বলা হয়েছিল? অতিভুজ লম্ব আর ভূমির বর্গের যোগফল। তো অতিভুজের মধ্যে লম্ব আর ভূমি দুটোই থাকে। ধরুন একটা বক্সে রুল রাবার দুটোই আছে, আপনি যদি রুল বের করে নেন তাহলে পড়ে থাকবে রাবার। সেম অতিভুজের মধ্যে লম্ব ভূমি দুটোই থাকে, অর্থাৎ আপনি যদি অতিভুজ থেকে অতিভুজের স্কোয়ার থেকে লম্ব যেহেতু জানেন লম্ব স্কোয়ার বাদ দিয়ে দেন, তাহলে আপনার পড়ে থাকবে ভূমি। অতএব ভূমি ইকুয়াল রুট অতিভুজ কত ছিল 100 মানে 10 স্কোয়ার মাইনাস লম্ব ছিল 6 এর স্কোয়ার, 10 স্কোয়ার 100 মাইনাস 6 স্কোয়ার 36, 6 6 36, 100 থেকে 36 মাইনাস করলে পাচ্ছি 64। 64 এর রুট ভাঙলে পাচ্ছি আমরা 8 8 64, অর্থাৎ 8 সেমি। অতএব আমাদের ভূমি 8 সেমি চলে এসছে। একইভাবে যদি আমাদের লম্ব জানতে চায়, লম্ব যদি না বলে দেওয়া থাকে, লম্ব আমরা কিভাবে বের করব? সেম একই ফর্মুলা, লম্ব স্কোয়ার ইকুয়াল যেটা বলা হয়েছিল অতিভুজের মধ্যে যেহেতু লম্ব ভূমি দুজনাই থাকে, তাই আমরা লিখব অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যেহেতু লম্ব অতিভুজের মধ্যে দুজনাই থাকে তাই অতিভুজ থেকে আমরা ভূমি বাদ দিয়ে দেবো, পড়ে থাকবে লম্ব, অর্থাৎ ভূমি ইকুয়াল
খেয়াল করবেন স্কোয়ার আমি ওদিকে পাঠাচ্ছি, তাই স্কোয়ারের অপোজিট রুট। অতিভুজ কত ছিল 10, 10 স্কোয়ার মাইনাস ভূমি ছিল 8, 8 স্কোয়ার। 10 স্কোয়ার পাচ্ছি 10 10 100 মাইনাস 8 স্কোয়ার 8 8 64। 100 থেকে 64 বাদ দিলে পাবো 36 রুট 36। 36-এর রুট ভাঙলে পাবো 6 6 36 অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে লম্ব বেরিয়ে গেল 6 সেমি। আশা করি এতটা আপনাদের সবার ক্লিয়ার আছে। তাহলে আমরা শিখলাম অতিভুজ যদি না দেওয়া থাকে কিভাবে হিসাব করতে হয়, লম্ব ভূমি না থাকলে কিভাবে হিসাব করতে হয়। একটা কথা খেয়াল করবেন, প্রত্যেক ক্ষেত্রে অতিভুজ বের করার সময় আমরা ফর্মুলায় লিখেছিলাম অতিভুজের স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি লম্ব জানতে চায় অতিভুজ প্লাস ভূমি এদিকে চলে এলে মাইনাস ভূমি, তাই লম্ব জানতে চাইলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি। যদি ভূমি জানতে চায় তাহলে লম্বকে এদিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ ভূমি ইকুয়াল অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব। নেক্সট, এই ফর্মুলাটা কেন লেখা হয়, এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চায়। অতিভুজ ইকুয়াল আমরা লিখেছি লম্ব স্কোয়ার। লম্ব যদি 6 হয় 6 স্কোয়ার করলে আমরা পাই 6 6 36 6 স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আপনি একটা বর্গক্ষেত্র আঁকেন, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6 স্কোয়ার 6 6 36। নিচে যা এটা আছে আমাদের ভূমি, ভূমি হচ্ছে 8 সেমি, অর্থাৎ 8-এর বর্গ হবে 8 8 64। অর্থাৎ এর বাহু দ্বারা যদি একটা বর্গক্ষেত্র আঁকেন যার প্রতিটা বাহু 8 সেমি, তাহলে তার ক্ষেত্রফল দাঁড়াবে 8 8 64। 6 সেমি দিয়ে যদি একটা বর্গক্ষেত্র আঁকেন যার প্রতিটা বাহু 6 সেমি, তাহলে এর ক্ষেত্রফল দাঁড়াবে 6 6 36। 36 আর 64 প্লাস করলে আমরা পাচ্ছি 100, যেটা হচ্ছে এর ওপর আঁকা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এর বাহু দ্বারা তৈরি করা বর্গক্ষেত্র এবং এই বাহু দ্বারা আঁকা বর্গক্ষেত্র, এই দুজনার ক্ষেত্রফলের সমষ্টি এই বর্গক্ষেত্রটি। অর্থাৎ এদের দুজনার যে পরিমাণ জায়গা রয়েছে সেটা এইখানে সেট আপ। এই বর্গক্ষেত্র যদি 100 হয় তাহলে এর বাহুটা হবে 10। নেক্সট আমরা আসি পরিসীমায়। পরিসীমা ইকুয়াল আমরা, পরিসীমা বলতে বোঝায় যদি আমরা এটাকে একটা দড়ি দিয়ে বাঁধি কতটা দড়ি লাগবে সেটাই হচ্ছে ত্রিভুজটির পরিসীমা। খেয়াল করবেন যদি এখান থেকে দড়ি দিয়ে এতটা বাঁধা হয় তাহলে কতটা দড়ি লাগবে 10 সেন্টিমিটার, কারণ বাহুটা 10 সেন্টিমিটার রয়েছে, প্লাস 8 18 সেন্টিমিটার, প্লাস 6 24 সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজটাকে যদি আমরা একটা দড়ি দিয়ে বাঁধি দড়িটা লাগবে 24 সেন্টিমিটার। কি করে হিসাব করলাম, সবকটা বাহুকে আমরা অ্যাড করে দিলাম, যোগ করলাম। অর্থাৎ পরিসীমা বলতে কি বোঝায়, প্রত্যেকটি বাহুর যোগফল। এবার আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, ক্ষেত্রফল বলতে বোঝায়
পিকচারটা, ছবিটা কতটা জায়গা জুড়ে আছে। এখানে আমি যে সমকোণী ত্রিভুজটি এঁকেছি এটা আমার বোর্ডের কতটা জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ কতটা জায়গা জুড়ে আছে বোর্ডে। নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা হয়ে থাকে, যেই ফর্মুলা দিয়ে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলই আপনারা বের করতে পারেন। সেটি হচ্ছে root s minus a into s minus b into s minus c। এবার আপনি ভাবছেন এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা আমাদের কত বেরিয়েছিল? 24। একটু আগেই আমরা বের করলাম। পরিসীমার অর্ধেককে বলা হয় অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত তাহলে? 12। আপনারা লিখবেন রুট এস এর জায়গায় 12 ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা 12 মাইনাস এ হচ্ছে একটা বাহু, ইন্টু এস মাইনাস বি, এস এর মান 12, বি হচ্ছে অপর বাহু, ইন্টু এস এর মান 12 ইন্টু সি হচ্ছে অপর একটি বাহু। তাহলে আমরা পেয়ে গেলাম রুট 12কে আমরা ভাঙলে পাই 3, 4 এ 12, আর 4কে ভাঙলে পাই 2, 2 এ 4। তো 12কে ভেঙে দিলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 12 থেকে 10 বাদ দিলে পাই 2, 12 থেকে 8 বাদ দিলে পাই 4, আর 4কে ভাঙলে পাই 2, 2 এ 4। 12 থেকে 6 বাদ দিলে পাই 6, 6কে ভাঙলে পাই 2, 3 এ 6। রুটের ভেতর থেকে দুটো 3 আছে, একটা 3 বেরোবে, দুটো 2 আছে, একটা 2 বেরোবে, ফের দুটো 2 আছে, আবার একটা 2 বেরোবে, ফের দুটো 2 আছে, আবার একটা 2 বেরোবে। অর্থাৎ ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ দিয়ে হয়। এরা সবাই সেমিতে আছে তাই আমি লিখলাম বর্গ সেমি। আশা করি ক্যামেরায় চলে এসছে বর্গ সেমি। তো আমরা শিখলাম যে নর্মালি যে ফর্মুলা দিয়ে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় সেই ক্ষেত্রফল, বাট ইটস লং প্রসেস, যেটায় সময়ও বেশি লাগে আর আমাদের পরিশ্রমটাও বেশি হয়। আজ আমরা শিখব দ্য মাস্টার মাইন্ড টেকনিক, যেটা দিয়ে আমরা খুব সিম্পলি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারি। শিখব হাতে কলমে, অর্থাৎ বাই প্র্যাকটিক্যাল। ওয়েট জাস্ট আ মিনিট। আই এম ব্যাক। পিকচারটা দেখতে পাচ্ছেন? ক্যামেরাম্যান জুম করো। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমকোণী ত্রিভুজটা আমি হাতে করে মডেল তৈরি করে নিয়েছি, যেটা নিচেরটা 8 সেমি, সাইডে 6 ইঞ্চি, ওপরটা 10 ইঞ্চি, সরি নিচেরটা 8 ইঞ্চি, নট সেমি। সেমি নিলে মাপগুলো খুবই ছোট হয়ে যেত, আপনাদের বুঝতে অসুবিধা হতো, তাই আমি সাইজটা ইঞ্চিতে নিয়েছি, হিসাবে একই, ইঞ্চি বা সেমি। তো বলা হচ্ছিল যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে শর্টে নির্ণয় করব, বা ফর্মুলাটা কিভাবে মনে রাখা যায়। চলুন সমকোণী ত্রিভুজের ফর্মুলা যদি আমরা না বের করতে পারি, আমরা আয়তক্ষেত্রে বের করে নিই। আয়তক্ষেত্র তো আমরা জানি। ওয়েট, আপনারা এখানে একটা দেখছেন, অ্যাকচুয়ালি এখানে সেম 2 পিস আছে। আমি এটাকে একটা সরিয়ে নিচ্ছি। ওকে, সেম সাইজ, আমার কাছে 2 পিস আছে। আমি যদি এই সেম 2 পিসকে একসাথে জুড়ে দিই,
এখন আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা একটি আয়তক্ষেত্রের। আর আপনারা জানেন আয়তক্ষেত্র কাকে বলে? যার প্রতিটি কোণ সমকোণ হয়। এখানে প্রত্যেকটি কোণ সমকোণ আছে দেখতে পাচ্ছেন। এটাও সমকোণ, দেখেই বোঝা যাচ্ছে এটাও সমকোণ, এটাও সমকোণ আছে। আর যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় তাকে আমরা আয়তক্ষেত্র বলি। এখানে বিপরীত বাহু দুটো সেম আছে, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, ডান দিকে বিপরীত বাঁ দিক, ওপরে বিপরীত নিচ, তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আমরা আয়তক্ষেত্র বলি, এবং প্রতিটি কোণ সমকোণ হতে হবে, তাকে আমরা আয়তক্ষেত্র বলি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে হিসাব করি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা হিসাব করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? বড়টাকে আমরা দৈর্ঘ্য বলি, অর্থাৎ 8 ইন্টু প্রস্থ 6, 6 8 48। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48। এটা তো নির্ণয় করা সিম্পল ব্যাপার ছিল, আয়তক্ষেত্রের ফর্মুলা ছোট থেকেই করে আসছেন। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 48 হয়, আমার পিকচারটা তো হাফ। আমার পিকচার তো ছিল হাফ, অর্থাৎ এই ক্ষেত্রফলটা কত হবে? 48-এর হাফ। 48-এর হাফ কীভাবে বের করতে হয়? ইন্টু 1/2, ইন্টু 1/2, 2 4 8 4 6 24। অবশ্য 48-এর হাফ 24ই হয়। 24 বর্গ ইঞ্চি, বা আমরা ইংলিশে লিখতে পারি ইঞ্চির স্কোয়ার। স্কোয়ারকে বাংলায় বর্গ বলা হয়, বর্গ ইঞ্চি। তো ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আমরা দেখলাম, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বাট কোশ্চেন, দৈর্ঘ্য প্রস্থ তো আয়তক্ষেত্রের হয়, তো এক্ষেত্রে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখতে পারি না, কিন্তু ফর্মুলা তো একই হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পুরো আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পাই, তার সাথে যদি আমরা 1/2 গুণ করে দিই তাহলে পেয়ে যাই আয়তক্ষেত্রের হাফ পোরশন। হাফ পোরশন অর্থাৎ 24, যেটা আমাদের অ্যান্সার বেরোচ্ছে। আমরা এর আগে যে ফর্মুলা দিয়ে করেছিলাম তখনও আমাদের 24ই এসেছিল, আর এটা আমরা দু লাইনে আমরা অ্যান্সার বের করে ফেলেছি 24। তো আমাদের ওইটার থেকে এটাই শর্ট ফর্ম তৈরি হয়। কি করে মনে রাখবো? যদি আমরা একে আয়তক্ষেত্র বানাই তাহলে এর ফর্মুলা হবে কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 6 24 ইন্টু হাফ, কারণ আমরা নিচ্ছি অর্ধেকটার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গিয়েছে। তো ফর্মুলায় আমরা কি লিখবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ ত্রিভুজে তো দৈর্ঘ্য প্রস্থ হয় না, তাই নামটা একটু ঘুরিয়ে লিখবো। যেমন গঙ্গা নদী কোথাও ভাগীরথী বলা হয়, কোথাও হুগলি বলা হয়, স্থান বিশেষ তার নাম চেঞ্জ হয়ে যায়, তেমনি এখানেও আমরা স্থান বিশেষ নামটাকে চেঞ্জ করব। আমরা কি লিখব? ফর্মুলায় হাফ ইন্টু, এটা ত্রিভুজের কি ছিল? ভূমি, যেটাকে আমরা দৈর্ঘ্য বলছি সেটা ভূমি, এই প্রস্থটাকে আমরা কি বলি? ত্রিভুজের উচ্চতা বা লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পাচ্ছি 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা। আশা করি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।